পড়াশোনা শেষ হলো চাকরি দিবা তারপরে চাকরি করবো ভেবেছিলাম কিন্তু পড়াশোনা শেষ হয়ে পড়াশোনা চাকরি করে আগে এমনিতে পড়াশোনা শেষ হতে হতে বিয়ে করবো চাকরি করে বাপের বাড়ি ছাড়া অনেক সময় লাগবে তখন থেকে পড়াশোনা শেষ হলে মাস্টার্স যখন করবো তখন হচ্ছে বাচ্চা নিব বাচ্চা শেষ করতে বাচ্চা হয়ে যায় তারপর হচ্ছে 2 বছর বয়সে মোটামুটি ঘরে হয়ে যাবো তারপর চাকরি চাকরি করবো এরকম প্ল্যানিং আছে এখন আল্লাহ জানে আজকে যে আজকে যে বাচ্চা নিতে ট্রাই করতেছে সমস্যা জ্বরে দুর্বল হয় কোথায় আসলে চলে যায় তো বিয়ে 3 বছর হয়ে গেছে ওর তো অনেক ভালো জায়গা বিয়ে হয়েছে আর বিয়ে হয়েছে ওই যে তৃষা মনুশ্রী পছন্দ করে বিয়ে হয়েছে মোবাইলের পরিচয় হয়েছিল 1 বছরের মতো ভুল গেছে তারপরে মানে ছেলে দেখেই আমার আজকে দেখতে অনেক সুন্দর মানে আজকে আজকে অনেক বেশি সুন্দর মানে লম্বা ফর্সা মানে একবারে ফর্সা কিরকম দুধের মতো ফর্সা মানে চেহারা অনেক সুন্দর এবার ধনী আছে বাপের বাড়ি জমি জমা আছে মানে 2টা ছেলে 2টা মেয়ে ছেলে আরেকটা হচ্ছে হাফেজ আর মেয়ে চাকরি করে কোম্পানি মানে 14-15 ভালোই হ্যাঁ আবার ওরা দিচ্ছে আফ্রিকার নিয়ে ঢাকা দিচ্ছে বাচ্চা নিয়ে ঢাকা মানে ঢাকা চাকরি করে এখানে আফ্রিকা নিয়ে দিচ্ছে বাচ্চা অনেক সময় ঝামেলা নাই ওর খালি রান্না করে আর খায় রান্না করে আর খায় কোনো কাজ শেয়ার সুখে দিয়ে ওর ভালো হয়েছে ভালো হয়েছে বাবা আমি সারা দিয়ে ভালো করে সারা খাওয়া যৌতুক কিছু তো দেওয়া লাগে নাই দেখতে আসছি আমরা বলা মানে বলছে ও হচ্ছে আমাদেরকে আম্মারে বলছে যে ভাবি একটা হচ্ছে আমার পছন্দ হয়েছে এরকম ছেলে ছিল পরে আব্বা আম্মা আব্বারে বলছে স্ত্রী আব্বারে বলছে তো ওনারা দেখছে ছেলে দেখে তো পছন্দ হয়েছে আবার ফোনে দেখে বলে এত সুন্দর বাচ্চা মনে হয় সুন্দর না তারপরে বলছে তাহলে দেখতে আসতে বলো পুরো পরিচয় করে দিল অনেক ভালো মানে পর্যায়ে ছিল মানে যেমন আসে নেই বিয়ে 3 বছর এরকম আসে নেই এটা বলতেছি পরে আব্বা হচ্ছে বললো যে তাহলে দেখতে আসতে বলে পরে আমরা দেখতে আসছি হচ্ছে মানে নিয়তে যে নিয়ে যাবো শাড়িটা নিয়ে আসছে এবার দেখি শাড়িটা নিয়ে এসে পরে হচ্ছে দেখতে আসলাম আমরা অনেক আয়োজন করছি পরিচয় দিয়ে যদি পছন্দ হয় তাহলে দিয়ে দেবো পরে আমার পছন্দ করছে মানে আগে থেকেই পছন্দ লাগে পরে আর বাপ হচ্ছে মানে মেয়ে মানুষ আমি তো দেখতে বেশি মেয়ে তো সেজন্য হচ্ছে আর কোনো যৌতুক কিছু চায় না পরে হচ্ছে আমরা হচ্ছে শোনা দিচ্ছে কি জানি কিন্তু একটা চেন দিচ্ছে চেন না কানের দুল না কি জানি কোনোরকম ওরকম কিছু চায় না দিয়ে পরে হচ্ছে ওই দিন করা দিচ্ছে বিয়ে ওরা এই নাক পূজা বানাই নিয়ে আসছে মানে বিয়ের উদ্দেশ্যে আসছে হ্যাঁ বিয়ে করানোর উদ্দেশ্যে আসছে পরে হচ্ছে তখন আমার হচ্ছে ফাইনাল পরীক্ষা চলে যে ইন্টারের ফাইনাল পরীক্ষা চলতেছে ওই সময় তারপরে হচ্ছে আইসা বিয়ে দিয়ে করাইলো তারপর তো আমার শ্বশুর ভালো লাগে পরে হচ্ছে যাওয়ার পরে তোমাদের বাড়িতে যাবে এখন আমি তো দাদির সাথে রাগারাগি বলছি এই সময় আপনার বিয়ে সামনে পরীক্ষা আমি যেতে পারবো না কি করবো হয়ে গেছে কখন লেখা পরে তো আমরা গেছিল সাদিকে গেছে বৃষ্টি সবাই গেছিল খালি আমি যেতে পারি পরে আম্মা আমার জন্য রান্না টান্না করে দিচ্ছে পরে আমি পরীক্ষা টরীক্ষা দিয়ে আবার ওই দিন পরীক্ষা আছে 2 দিন পরীক্ষা ছিল আমার পরে এখন সুখে আছে আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ যদি দোয়া করি বাচ্চাটা যেন হয় তাছাড়া ওই সমস্যা থাকলে তো নিয়ে হইতো মানে এমনি সমস্যা না পেটে আসে যেহেতু তাহলে তো আর সমস্যা নাই কিন্তু জ্বরের দুর্বল ধরে রাখতে পারে না ওষুধ ওষুধ খাইতেছে সুস্থ হলে একটা বাচ্চা হলে ভালো হইতো এমনিতে অনেক মানে অনেক বাড়িতে যখন আসছে অনেক মানে কাপড় চোপড় লম্বা হয়েছে তো লম্বা হয়েছে না ভালো আর মোটা হয়েছে হ্যাঁ অনেক লম্বা হয়েছে আবার মোটা হয়েছে অনেক ফর্সা হয়েছে সুন্দর হবে আর ভালো তো ময়না
চট্টগ্রাম চাকরি করে আর জামাই চট্টগ্রামে যে কোম্পানি চাকরি আর জামাই টাঙ্গাইল টাঙ্গাইল টাঙ্গাইলে নাগরপুর आप पूजा हमारा दूर दराज कर दिए हमारा भी दूर दराज काट दिए নদী চষে রাজাপথ এবং ক্রেতারা তাদের সেনাবাহিনীতে বন্দী দিয়েছিল। অনেক পর্তুগিজ জলদস্যুদের সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তাদের কেউ কেউ মোগল সম্রাট কিংবা বাংলা নবাবের আইন অমান্য করে বিনা শুল্কে চলে যেত। প্রতাপশালী কেউ সুযোগ পেলে স্থানীয়দের উপর অত্যাচার ও লুটপাট চালাত। পর্তুগিজ সর্বস্ব সাগরে লুটপাট চালানো ছাড়া এদেশের নিরীহ মানুষকে ধরে নিয়ে বিদেশে রাজকাশি হিসেবে বিক্রি করত। অনেক পর্তুগিজ জলদস্যু সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। তাদের কেউ কেউ মোগল সম্রাট বা বাংলার নবাবের আইন অমান্য করে বিনা শুল্কে ব্যবসা বাণিজ্য করত। প্রতাপশালী কেউ সুযোগ পেলে স্থানীয়দের উপর পক্ষপাতী ছিল, অর্থাৎ শক্তিবান সুযোগ পেলে স্থানীয়দের উপর অত্যাচার। পর্তুগিজ জলদস্যুরা সাগরে লুটপাট চালানো ছাড়াও এদেশের নিরীহ মানুষকে ধরে নিয়ে বিদেশে ডাকাতি হিসেবে বিক্রি করত। পরিস্থিতি ছিল শেষ এবং সাগরে লুটপাট চালাইছে এমন নয়, এগুলো ছাড়াও এদেশের নিরীহ মানুষকে ধরে বিদেশে দাসদাসী হিসেবে বিক্রি করতো। এদেশের নিরীহ সাধারণ জনগণকে নিয়ে বিদেশে দাসদাসী হিসেবে বিক্রি করতো। পর্তুগিজ সেনারা জোর করে এদেশের মেয়েদের বিয়ে করতো। এমনকি পর্তুগিজ সেনারা জোর করে এদেশের মেয়েদের সাথে বিয়ে করতে সম্পর্ক করতো। পর্তুগিজরা মুঘল সাম্রাজ্যের আনুগত্য স্বীকার করতো না। মুঘল সাম্রাজ্যের আনুগত্য স্বীকার করতো না। চট্টগ্রাম ও হুগলির পর্তুগিজ উপনিবেশে প্রায় স্বাধীনভাবেই চলতো। চট্টগ্রাম হুগলির পর্তুগিজ উপনিবেশে তাদের অগ্নেয়াস্ত্র ব্যবহার এবং শক্তিশালী নৌবাহিনী এক পর্যায়ে মুঘল সম্রাট এবং তাদের আগ্নেয়াস্ত্রের ব্যবহার এবং শক্তিশালী নৌবাহিনী এক পর্যায়ে মুঘল সম্রাট এবং বাংলা নবাবদের কাছে চিন্তার কারণ হয়েছিল। পর্তুগিজদের জবরদস্তিমূলক ধর্মান্তকরণ এবং দস্যুতা অত্যাচার বেড়ে গেলে সম্রাট শাহজাহানের নির্দেশে কাসিম খান তাদের বিরুদ্ধে বিতাড়িত করেন। সম্রাট শাহজাহানের নির্দেশে কাসিম খান তাদের অগ্নিকক্ষে বিতাড়িত করেন। আরাকানের রাজা পর্তুগিজদের জিয়াঙ্গার ঘাটে ঘুরিয়ে দেন। আরাকানের রাজা পর্তুগিজদের জিয়াঙ্গার ঘাটে ঘুরিয়ে দেন। আরাকানের রাজা পর্তুগিজদের জিয়াঙ্গার ঘাটে ঘুরিয়ে দেন। ১৬১৬ খ্রিস্টাব্দে আরাকান রাজা সন্দীপের ফিরিঙ্গি ও গনসালেসকে বিতাড়িত করে সন্দ্বীপ দখল করেন। ১৬১৬ খ্রিস্টাব্দে আরাকানের রাজা সন্দ্বীপের ফিরিঙ্গি অধীনে গনসালেসকে বিতাড়িত করে সন্দ্বীপ দখল করে নেন। পরবর্তীকালে বাংলার সুবাদার শায়েস্তা খান চট্টগ্রাম থেকে পর্তুগিজকে বিতাড়িত করেন। ইতিমধ্যে ভারতবর্ষে অন্য ইউরোপীয়দের আগমন ঘটে। তাদের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে ভারতবর্ষ থেকে সরে যেতে বাধ্য হয়। তারা গোয়া ১৯৬১ সাল পর্যন্ত পর্তুগালের অধীনে ছিল। গোয়া ১৯৬১ সাল পর্যন্ত পর্তুগিজের অধীনে ছিল। গোয়া ভিত্তি প্রতিষ্ঠা করেন কে? ভিত্তি প্রতিষ্ঠা করেন হচ্ছে তারা হত্যা করে নিজেদের সাহায্য করার আশ্বাস দেন। ১৫৩০ খ্রিস্টাব্দে চট্টগ্রাম হুগলিতে বাণিজ্য ঘাঁটি নির্মাণের অনুমতি দেন। দিল্লির সুলতান শের শাহের হাত থেকে রক্ষা পেতে এই বাংলার সুলতান গিয়াসুদ্দিন মাহমুদ শাহ পর্তুগিজদের সাহায্য করার আশ্বাস ১৯৩৮ খ্রিস্টাব্দে চট্টগ্রাম ও চট্টগ্রাম হুগলির কার্যকরী নির্মাণের অনুমতি দেন। নব বাংলা পর্তুগিজদের উত্থানের পর ১৫৭৯ খ্রিস্টাব্দে মুঘল সম্রাটের আকবর পর্তুগিজদের হুগলিতে বাণিজ্য ঘাঁটি নির্মাণ করার অনুমতি দেন। পরে ভারতে পর্তুগিজদের প্রথম বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। এর মধ্যে শ্রীপুর, ঢাকা, যশোর, বরিশাল প্রভৃতি স্থানগুলো জলাশয় বাণিজ্য ঘাঁটি নির্মাণের কাজ শেষ হয়। পর্তুগিজ মানুষের ভারতের বিভিন্ন স্থানে তীর্থধর্ম প্রচারে ব্যাপক মিশনের কার্যক্রম হুগলি বন্দর ত্রিপুরা শাসনে তারা কিছু নির্ভর করেন। বাংলার নিম্ন স্থানীয় উপর পর্তুগিজদের ব্যাপক প্রভাব বাংলার শাসকদের উদারতা এবং দুর্বলতার সুযোগ নিয়ে অনেক সময় জোর করে স্থানীয় লোকজনকে খ্রিস্ট ধর্ম পালনে দীক্ষিত করতে ব্যর্থ করেন। সে পাশাপাশি তারা অনেক পর্তুগিজ নৌবাহিনী পর্তুগিজ মুঘল নৌবাহিনী এবং বারো ভূঁইয়াদের সেনাবাহিনীতে চাকরি
তিনি ভারতীয়দের মধ্যে যশোরের রাজা প্রতিপাদ্য রায় ও কেদার রায় তাদের সেনাবাহিনীতে পর্তুগিজদের গোলন্দাজ হিসেবে নিয়োগ করেছিলেন। তাদের সেনাবাহিনীতে পর্তুগিজদের গোলন্দাজ দেশের অনেক প্রধান সমাজের বিভিন্ন উপদ্রব কর্মকাণ্ড ছিল। তাদের কেউ কেউ মুঘল সম্রাট কিংবা বাংলা নবাবের অবমাননা করে বিনাশের ব্যবসা বাণিজ্য করতে বিনষ্ট করত। প্রতাপশালী কেউ সুযোগের স্থানীয়দের উপর অত্যাচার করে এবং পর্তুগিজরা সাগর লুটপাট ছাড়াও এদেশে মানুষদের কিনে এনে দেশে বিক্রি করত। পর্তুগিজ সেনারা জোর করে এদেশে রেখে বিয়ে করত। পর্তুগিজ মুঘল সম্রাটকে করতে স্বীকার করত না। পর্তুগিজরা মুঘল সম্রাটের পর্তুগিজদের জবরদস্তিমূলক ধর্মান্তকরণ, দস্যুতা ও অত্যাচার বেড়ে গেলে সম্রাট শাহজাহানের নির্দেশে কাসিম খান তাদের হুগলি কুটি থেকে বিতাড়িত করেন। সম্রাট শাহজাহানের নির্দেশে কাসিম খান তাদের হুগলি কুটি থেকে বিতাড়িত করেন। সম্রাট শাহজাহানের নির্দেশে কাসিম খান তাদের হুগলি কুটি থেকে বিতাড়িত করেন। সম্রাট শাহজাহানের নির্দেশে কাসিম খান তাদের হুগলি কুটি থেকে বিতাড়িত করেন। আরাকানের রাজা পর্তুগিজদের ডিয়াঙ্গার ঘাঁটি গুঁড়িয়ে দেন। ১৬১৬ খ্রিস্টাব্দে আরাকান রাজ সন্দ্বীপের ফিরিঙ্গি অধীনে গঞ্জদেশকে বিতাড়িত করে সন্দ্বীপ দখল করে নেন। বাংলার সুবেদার শায়েস্তা খান চট্টগ্রাম থেকে পর্তুগিজদের বিতাড়িত করে। ইতিমধ্যে বাংলাদেশী ইউরোপ তাদের সাথে কূটনৈতিক কিনাপড়ে পর্তুগিজদের শেষ পর্যন্ত ভারতবর্ষ থেকে সরে যেতে বাধ্য। ১৯৬১ সাল পর্যন্ত পর্তুগিজের অধীনে ছিল ভারতীয় সভ্যতায় পর্তুগিজদের অবস্থান। তথা ভারতবর্ষে পর্তুগিজদের অবস্থান ছিল সুস্থায়িত। দেশের খাদ্য, পোশাক শিল্প, তামাশা ইত্যাদি খাতে তারা যথেষ্ট অবদান রেখে গিয়েছে। যেমন নৌ অভিযাত্রায় পারদর্শী পর্তুগিজদের প্রথম ইউরোপের সঙ্গে ভারতের সমুদ্রপথ আবিষ্কার। যেমন নৌ অভিযাত্রায় পারদর্শী পর্তুগিজরা প্রথম ইউরোপের সঙ্গে ভারতের সমুদ্রপথ আবিষ্কার করে। ইউরোপের সঙ্গে আগে কিন্তু ইউরোপের সাথে ভারতের যে সমুদ্রপথ আছে সেই সমুদ্রপথ ছিল না, কিন্তু এই পর্তুগিজরা ভারতের সমুদ্রপথ আবিষ্কার করেন। বাংলার সব প্রধান জলপথ তারা আবিষ্কার। বাংলার মধ্যে জলপথের প্রধান জলপথ তারা আবিষ্কার করে। পর্তুগিজরা বাঙালি নাবিকদের নৌবিদ্যার প্রশিক্ষণ দিয়েছিল। পর্তুগিজরা বাঙালি যে নাবিকরা আছে তাদেরকে নৌবিদ্যার প্রশিক্ষণ দিয়েছিল। এছাড়া বাংলা বণিকরা নিজেরাই সাগর পথে আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সংযুক্ত হতে পেরেছিল। এর ফলে বাংলা বণিকরা নিজেরাই সাগর পথে আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সংযুক্ত হতে পেরেছিল। মূলত পর্তুগিজদের আবিষ্কৃত বাংলার অভ্যন্তরীণ জলপথগুলো ব্যবহার করে অন্য ইউরোপীয় বণিকরা নদীপথ বাংলা ছড়িয়ে পড়ে। মূলত পর্তুগিজদের আবিষ্কৃত বাংলার অভ্যন্তরীণ জলপথগুলো ব্যবহার করে অন্য ইউরোপীয় বণিকরা নদীবহুল বাংলায় ছড়িয়ে পড়ে। পর্তুগিজরা এদেশে বিভিন্ন নতুন সবজি ও ফলের প্রচলন ঘটায়। এগুলোর মধ্যে লাল আলু, পেঁপে, কামরাঙা, আনারস, পেয়ারা, চীনাবাদাম, মরিচ, জলপাই ইত্যাদি। লাল আলু, পেঁপে, কামরাঙা, আনারস, পেয়ারা, চীনাবাদাম, মরিচ, জলপাই বেশিরভাগ করে। পর্তুগিজরা চীন, ব্রুনাই, আলু, পেঁপে, কামরাঙা, আনারস, পেয়ারা, চীনাবাদাম, মরিচ, জলপাই বেশিরভাগ উল্লেখযোগ্য। পর্তুগিজরা চীন, ব্রুনাই, মালাক্কা, মালদ্বীপ, শ্রীলঙ্কা ইত্যাদি দেশ থেকে মূল্যবান কাপড় পরিবহন উপমহাদেশে বিক্রি করত। আবার এদেশ থেকে সুতি রেশমি কাপড় পাঠান। বাংলা ব্যাকরণ সংকলনে পর্তুগিজদের অবদান আছে। পর্তুগিজদের আশা পাদ্রী মানুয়েল দা আস্সেনসিওন একটি বাংলা ব্যাকরণ এবং একটি পর্তুগিজ বাংলা শব্দকোষ প্রণয়ন করেছিলেন। পর্তুগিজ থেকে আসা পাদ্রী মানুয়েল দা আস্সেনসিওন পর্তুগাল থেকে আসা পাদ্রী মানুয়েল দা আস্সেনসিওন
সাথে আব্দুল মোহাম্মদ দাসের তার সাথে আব্দুল মোহাম্মদ দাসের পর্তুগাল থেকে আসা কাজী মোহাম্মদ দাসের পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশিত বাংলা ব্যাকরণটি বাংলাদেশের সবচেয়ে পুরনো ব্যাকরণ শিখেছে 1743 খ্রিস্টাব্দে রাজধানী লিসবন পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশিত এবং 1743 খ্রিস্টাব্দে লিসবন থেকে একটা আমার কাটা আছে আরেকটা দেখবো আর দুইটা পর্তুগাল থেকে আসা বলতে পর্তুগাল থেকে আসা লিসবন থেকে প্রকাশিত বাংলা ব্যাকরণটি বাংলাদেশের সবচেয়ে পুরনো ব্যাকরণ হিসেবে 1743 খ্রিস্টাব্দে প্রকাশিত প্যারিস খ্রিস্টাব্দে পর্তুগালের রাজধানী পর্তুগালের 1743 খ্রিস্টাব্দে 1743 খ্রিস্টাব্দে পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশিত বাংলা ব্যাকরণ হিসেবে পর্তুগাল 1743 খ্রিস্টাব্দে যেমন হরফে লেখা লিসবন থেকে মুদ্রিত প্রথম সপ্তাহবাদ থেকে ফন্টিফিকেশন বাংলা হতে প্রকাশিত একটি এডিশন ছিল একটা বাংলা শৈলী পর্তুগিজ যেমন সাবান বালতি আলপিন বারান্দা জানালা তোয়ালে কেদারা প্রভৃতি বাংলাদেশে অনেক পর্তুগিজ শব্দ প্রবেশ করছে যেমন সাবান বালতি আলপিন বারান্দা জানালা তোয়ালে কেদারা ইত্যাদি আসতে মিলতেছে না গাইডের উত্তর ভুল মনে হয় গাইডের উত্তর ভুল মিলে না গাইডের উত্তর একরকম টিচার দেয় আরেক রকম না টিচার আর ইয়া চ্যাট জিপিটিটা মিলে কিছুটা আর ইয়া গাইডেরটা পুরো ইয়া হয় মিলে না সবগুলো মিলে দেখো দেখবো পাইবা একই বাংলাদেশের অনেক পর্তুগিজ শব্দ প্রকাশ করছে সপ্তদশ এবং অষ্টদশ শতকে ব্যাপকভাবে পর্তুগিজ ভাষার সপ্তদশ সপ্তদশ এবং অষ্টদশ শতকে এমনকি ভারতে পড়লে যদিও কখনো কখনো পর্তুগিজ ভাষার ব্যবহার করতে এমনকি ভারতে অন্য ইউরোপীয়রা কখনো পর্তুগিজ ভাষার পর্তুগিজে ভারতীয় পর্তুগিজ অন্তর্বিভাগে বাংলাদেশে অনেক ইউরোপীয় দেশ শাসিত হয়েছে ইউরোপের মধ্যে কাতার রাজপ্রধান করে খ্রিস্টাব্দে 1920 খ্রিস্টাব্দে হচ্ছে যে এবং পর্তুগিজ কালিকট বন্দর পর্তুগিজ নাবিকের নাম ভাস্কো দা গামা কালিকট বন্দর স্থাপন করেছিল কালিকট বন্দর স্থাপন করেছিল পর্তুগিজরা ভারতে পর্তুগিজ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে
হ্যাঁ লিখছি, দেখো নিচে আছে বড় বড়। গাজরটা মিলছে।